দর্শক, ২১-এর রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ, স্বাগতম। আজকে বিশেষ ২১-এর রাত। আমাদের জাতীয় জীবনেও দিনটি বিশেষ, আপনারা জানেন। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর, আর ২১-এর ফিরে আসারও ১ বছর। ২১-এ তো আছে অনেক দিন ধরেই। কেন ফিরে আসার এই ১ বছর, সেই বিষয়ে আমরা জানব। এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন সর্বডানে জনাব আব্দুস সালাম, চেয়ারম্যান ও সিইও ২১-এ টেলিভিশন। তারপরে রয়েছেন তাসনভা মাহবুব সালাম, তিনি ভাইস চেয়ারম্যান ও এমডি ২১-এ টেলিভিশন। আপনাদের দুজনকেই আমন্ত্রণ বিশেষ ২১-এর রাতে। থ্যাংক ইউ। দর্শক, শুরুতেই আমরা সেই বীর শহীদ যারা জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বৈরাচারকে বিদায় করার জন্য, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা আমরা জানিয়ে শুরু করছি। একই সঙ্গে যারা আহত রয়েছেন তাদের সুস্থতাও কামনা করছি। তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা। তারা না হলে আমাদের এই অর্জন ২১-এর ফিরে আসা হয়তোবা অসম্ভব হয়ে যেত। একটি বিষয়ে আব্দুস সালাম, আপনার কাছে আমি বিশেষভাবে জানতে চাই যে দুর্দণ্ড প্রতাপশালী তো স্বৈরাচার, তো ২১-এর এই যে ৫ই আগস্ট ২০২৪ সালের দিনগুলোর আগে আপনার সাথে আমার কথা হচ্ছিল। আপনি খুব কনফিডেন্টলি বলছিলেন যে হাসিনা শুড স্টেপ ডাউন, তথ্য দিচ্ছিলেন, মিলে যাচ্ছিল। তো আপনি এই যে ভবিষ্যৎবাণী করছিলেন কোথা থেকে বা কোন, নিশ্চয়ই আপনার একটি তথ্য ছিল, একটি ভবিষ্যৎবাণী, আপনি বুঝতে পারছিলেন সেই স্বৈরাচার চলে যাওয়ার এই বুঝ ব্যবস্থা আপনার মধ্যে কোত্থেকে এলো? ইট ইজ হিস্টরি। প্রতিটা স্বৈরশাসন যদি আমরা ফলো করি বা দেখি, পৃথিবী যুগে যুগে স্বৈরশাসক এসেছে এবং তাদের পরিণতি আমরা ইতিহাস থেকে জানি। অ্যাকচুয়ালি এখানে একটা মজার বিষয়, 2014 সালে যখন ইলেকশন হয়, এই ইলেকশনটা যে মানে ঠিক মতো হয় নাই, অন্যায়ভাবে হয়েছে, এবং এই যে বিনা ভোটে 154 জন প্লাস যেভাবে নির্বাচনটা হয়েছে, এটা 234টা আসন নিয়েছিল তারা। 234টা, দ্যাট ওয়াজ দি স্টার্টিং আওয়ামী লীগের অ্যাজ এ আওয়ামী লীগ সংগঠন হিসাবে ধ্বংস হওয়ার প্রথম সূচনা। ইন দ্যাট টাইম আমার মনে আছে, আমার সাথে তখন শেখ হাসিনার সম্পর্ক ছিল। আমি কিন্তু ওনাকে ডাইরেক্ট প্রশ্ন করেছিলাম যে আপা, আপনি এটা না করলেই পারতেন। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, সে আওয়ামী লীগের এইভাবে নির্বাচন করে এইভাবে আসা উচিত হয়নি। তো উনি আমার পরে ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু তখন থেকেই, যে আপনারা যদি খেয়াল করেন 2014 সালের পরে, তারপরে এই যে সাহসটা যে পেয়ে গেল, তারপর 2018 সাল উইনো, তারপরে তো 24 সাল, বেসিক্যালি আওয়ামী লীগের পতন শুরু হয়, আমি বলবো 2014 সাল থেকে শুরু। এর একটা টাইম লাগে। তবে আমি প্রায় বলতাম, যেমন আপনাকেও বলেছি বা অন্যদের সাথে কথা বলেছি, শেষের দিকে ধরেন এই যেভাবে বাড়াবাড়ি হচ্ছিল সমস্ত এগুলো, আমি মানে আই ক্যান সি দ্যাট যে এগুলো থাকবে না, এগুলো ধ্বংস হয়ে যাবে। এই যে বিভিন্ন জায়গায় অতিরঞ্জিতভাবে যে জিনিসগুলো করা, এটা 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 কিন্তু বোঝা যায়। সেই জন্য আমি কনফিডেন্ট ছিলাম। একটা, আপনি 2014 সালের নির্বাচনের কথা বলছেন, আপনার জীবনের সাথে এর একটি মিল আছে, যেটা 2015 সালে আমি খুব মিলাচ্ছি। আপনি এর আগেও বলছিলেন 2014 সালে কিন্তু আপনি তার বিরাগ ভাজন হওয়া শুরু করেন। আপনি যখন এই অবৈধ নির্বাচন অথবা কারচুপি নির্বাচনের কথা আপনার টেলিভিশনে তখন বলা শুরু করলেন, দেখলাম যে এরপরে যেটা হলো 2015 সালের 5ই জানুয়ারি আপনি জনাব তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার একটি বক্তব্য আপনি প্রচার করলেন। তারপরে 24 ঘন্টা বা কত সময়, 6 তারিখ ভোর রাতে আপনাকে স্টেশন থেকেই, বলতে গেলে আপনি যখন নিচে নামছিলেন, গভীর রাতে, ভোর রাতে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। তো সেই নিয়ে যাওয়ার পর আপনাকে কারাগারে নিয়ে গেল। আপনি যেটা বলছিলেন যে স্বৈর শাসকের ক্যারেক্টার, কারাগারে নেয়ার পরে আপনার সাথে কি হয়েছিল? এরা যখন বেসিক্যালি আপনি যে কথাটা বলছেন যে 2014 সালের থেকে শুরু হয় বিরাগ ভাজন, এবং
তারেক রহমানের বক্তব্য প্রচার করা, তখন কিন্তু ওই আইনটা ছিল না যে তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না। তা এখন তারেক রহমান একটা বড় রাজনৈতিক পার্টির, সে হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বক্তব্য যেতেই পারে। কারণ এখানে আমরা হচ্ছি, ধরেন আমি সবসময় যেটা মনে করি, একুশে টেলিভিশন ইজ এ প্ল্যাটফর্ম। জি, ধর এখানে এর দর্শক আছে, আওয়ামী লীগেরও যেরকম দর্শক আছে, বিএনপিরও দর্শক আছে। তা আমার মনে হয় যে ইনফরমেশন ফ্লো এবং এদের জানার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, সেই আঙ্গিকেই কিন্তু তারেক রহমানের বক্তব্যটা প্রচার করা হয়, যার ফলশ্রুতিতে কিন্তু আমাকে এই যে অ্যারেস্ট করে নিল। এবং তারপর আপনার প্রশ্নটা কি ছিল? জি, এরপর তো আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেলো। এটি তো খুব এমন না যে আপনি কোনো অন্যায় করেছিলেন, কিন্তু আপনাকে টার্গেটেড অ্যারেস্ট করেছিল। সুতরাং আপনার প্রতি নির্যাতনটাও সেরকম ছিল। একটু শুনতে চাই আপনার মুখে। আচ্ছা, যখন ওরা আমাকে নিয়ে যায়, অ্যাকচুয়ালি ওরা যে ধরেন, এটা তো মানে এরকম পুলিশ এসে নিয়ে আসতো না। আমি যখন এখান থেকে বের হই তখন মুখে কাপড় বাঁধা, মানে এই ওয়েস্টার্ন স্টাইলে আমরা যে ফিল্মগুলো দেখি আর কি, মুখে এরকম রুমাল বাঁধা, ওইরকম রুমাল ছিল। গ্যাংস্টাররা যারা গ্যাংস্টাররা রুমাল বাঁধা 5-6 জন আমার গাড়ির দরজা খুলে ঢুকে পড়লো, আমার ড্রাইভারকে বের করে নিয়ে গেল। তারপরে পাশে বসে, তখন ওদেরই লোক ড্রাইভারের সিটে বসে গাড়ি চালানো। আমি বুঝতে পারছিলাম যে কী হচ্ছে, হোয়াট হ্যাপেন। তখন আমি খালি এটুক বলছিলাম, তখন যেহেতু এই নিচের গ্যারেজের থেকে বের হওয়ার সময়, তখন ওই যে ড্রাইভাররা নিচে ছিল তাদেরকে বললাম তোমরা ফলো করো, এইটুক। তারপরে তো আমাকে নিয়ে গেল আপনার ওই ডিবিতে। কেন কী জন্য নেওয়া কোনো কথাই না। আচ্ছা, পরবর্তীতে যেটা জানলাম, অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য ছিল আমাকে অ্যাকচুয়ালি ডিবি হেফাজতে নিয়ে না, আমাকে নেওয়ার উদ্দেশ্য ছিল অন্য কোথাও গুম করার জন্য। যেহেতু ফলো করতেছে, সেই কারণে কিন্তু তারা ডিবির মধ্যে গাড়ি ঢুকালো। পরবর্তীতে আমি যেটা জানতে পারি, এই যে দীর্ঘ জেলে থাকার কারণে বিভিন্ন, যে আমাকে তাদের উদ্দেশ্য ছিল আমাকে গুম করার। সেটা তো হতো যদি সিসি ক্যামেরার ফুটেজটা না থাকতো, এই কারণে। সো এবং আপনার এখানে ডিবিতে নেওয়া, আমি তো জীবনে কখনো জেলে যাই নাই, আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স। আমি জানি না যে এখানে প্রসিডিওরটা কী, এটা বুঝতে আমার একটু সময় লাগছে। ধরেন ডিবিতে নিয়ে আমাকে ধরেন মানে খাঁচার মধ্যে রাখা, তারপরে নির্যাতন, মানে কি আপনার বিভিন্নভাবে যা হয় আর কি। তারপরে রিমান্ডে দুইবার আমরা আপনার সেই কথা শুনবো, এবং একই সঙ্গে আমাদের আরও অনেক কথা বলার আছে, শোনার আছে। তার আগে একটু তাসনিভা মাহবুব সালাম, আপনার কাছে জানতে চাই, ওনাকে ধরে নিয়ে গেল, আপনি তো বাসায় একা, আপনার ছোট্ট বাচ্চা, সেই সময়টা যদি আমরা একটু বুঝতে চাই, আপনি কিভাবে সামলে নিলেন? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ জানাই 21 রাতে যারা অডিয়েন্স দেখছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমাদের দুজনের পক্ষ থেকে। আসলে সেই সময়টার কথা যদি আমি ডেসক্রাইব করতে চাই, দ্যাট ওয়াজ রিয়েলি স্কেয়ারি ফর মি। দ্যাট নাইট যখন ওনাকে নিয়ে গেল, মানে আমার তখন বেবি 35 ডেজের, সো নিউ বর্ন অলমোস্ট, এবং আমার অবস্থা অতটা স্টেবল ছিল না টু রান উইথ হেম। বাট তারপরও যে অবস্থায় আমি পড়েছি, দেখা যাচ্ছে যে উনি তো ভিতরে ওনাকে আটকায় রাখছে, এবং আমিও বাইরে থেকে দেখা যাচ্ছে যে আমিও ভিতরের মতোই অবস্থা, কারণ আমার উপরও নজরদারি করা হচ্ছিল, কোথাও কোনো মুভমেন্ট, বিকজ যেহেতু আমি সব কিছু ট্যাকেল করছিলাম, তো আমার ওপর দিয়েও অনেক ঝড় ঝাপটা গিয়েছে। বাট আলহামদুলিল্লাহ সেটা অতিক্রম করতে পেরেছি, বিকজ হি ওয়াজ দেয়ার। আমার মানে প্রেজেন্স ছিল না সাথে, বাট মনে হচ্ছিল সে সাথে আছে, এবং আমরা ওভাবে করে, আমার ছোটো বাচ্চা নিয়ে এভাবে করে আমি দিন কাটিয়েছি আসলে, ওনার জন্য অপেক্ষা করা। এবং অনেকবার তো কোর্টে উঠেছে, কিন্তু ওনাকে রেহাই দেওয়া হচ্ছিল না উইদাউট এনি ক্রাইম। হি ওয়াজ সাফারিং উইথ দ্যাট অ্যান্ড অলমোস্ট 2.5 বছর। তো উনি বের হয়ে দেখেছি বেবির বয়স 3 বছর হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ রিয়েলি টাফ টাইম ফর মি অ্যান্ড মাই বেবি, বিকজ ওর বাবার সেই আদরটা পাই নাই। ছোটোবেলায় যে একটা বাচ্চার যে একটা আদর পাওয়া দরকার ছিল, হি ওয়াজ ডিপ্রাইভ ফ্রম দ্যাট। তো এটা আমার জন্য কষ্টকর ছিল, কারণ সব কিছু হুট করে একবারে এসে আমার শোল্ডারে পড়েছে। কারণ এই ধরনের জার্নি আমাদের জন্য নিউ, যে হাজব্যান্ড ভিতরে আছে এবং সব কিছু নিজে ট্যাকেল করা, দ্যাট ওয়াজ রিয়েলি স্কেয়ারি নাইটস ফর মি।
এবং অনেক কিছু, অনেক ব্ল্যাঙ্ক কল আসতো তখন, হুমকি ধামকি অনেক কিছু সহ্য করতে হয়েছে। But খাবার টাবার তো নিয়ে যেতে হয়েছে ওনার জন্য? নিয়ে যেতাম, বাট ধরেন আমাদের শুক্রবার এরকম একটা দেখা করার একটা সুযোগ ছিল এভরি ফ্রাইডে, অনেক সময় দেখা হতোও না, কারণ অনেক টার্মস কন্ডিশনস, দে হ্যাভ লট অফ থিংস টু ডু, সো অনেক সময় হয়নি এরকম। দেখা যাচ্ছে যে উনি না খেয়ে থাকতেছে, আমি একটু শুনতে পারতেছি, আমারও মনে হচ্ছে যে আমি খেতে পারি নাই, না খেয়ে থাকছি, এরকমও আমার দিন কাটাইছে আমি, যে না হি ইজ সাফারিং, সো আমি কিভাবে খাবো, এই জিনিসটা কিন্তু আমি অতিক্রম করে এসেছি, কারণ হি ইজ লাইক পার্ট অফ মাই লাইফ অ্যান্ড মাই বেবি, সো আমি ওইটা নিতে পারছিলাম না। আপনার তো জেল জীবন শুরু হলো, জেল জীবন শুরুর পর জেলে থাকতেই আপনার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, সেটি 2015 সালের 25শে নভেম্বর দখল হয়ে গেল। কারা করলো? শেখ হাসিনার তখনকার বিশেষ সহকারী আব্দুস সাবান গোলাপের নেতৃত্বে এস আলম গ্রুপ। এস আলম গ্রুপ কারা? যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে ব্যাংক ব্যবস্থা, আর্থিক ব্যবস্থাকে ফোকলা করে ফেললো। এটা কিভাবে সম্ভব? আপনার মালিকানা একটি প্রতিষ্ঠান সেটি দখল করলো, আপনি কি বুঝতে পারলেন এবং কারা এটার নেপথ্যে? আসলে এটা, এই যে দখলটা শেখ হাসিনার নির্দেশে এবং সম্মতিতে হয়েছে, এটা বাস্তবায়ন করেছে এই আব্দুস সোবহান গোলাপ বাস্তবায়ন করেছে, সাথে সংস্থা ছিল, গোয়েন্দা সংস্থা এবং যত আপনার প্রশাসন এবং এস আলম। এটা কেন? শেখ হাসিনা সবসময় মনে করত যে 21শে টিভি তার টিভি, কারণ সেই প্রথম প্রাইভেট টেলিভিশন হিসাবে এই যে টেরিস্ট্রিয়াল টিভি, ইটিভি অনুমোদন দিয়েছিল 96 সালে যখন সে ক্ষমতায়। জি, এই জন্য তার একটা, সে বলতো যেটা আমার টিভি, আমার দেওয়া টিভি, ঠিক আছে। এখন সে যখন দেখলো যে এই যে 14 সালের পরে যে এই আব্দুস সালাম একে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন ডিসিশন নিল যে ওকে ঠিক আছে, তাহলে তাই এই প্রতিষ্ঠানটা তার কাছ থেকে কেড়ে নিতে হবে। কেড়ে নিতে হলে কিভাবে করতে হবে? তখন সে তখন এই এস আলমকে দিয়ে আব্দুস সোবহান গোলাপ এবং প্রশাসনের মাধ্যমে এই জিনিসটা দখল করলো 25শে নভেম্বর। আপনাকে বুঝতে হবে, আমি জেলে গেলাম হচ্ছে জানুয়ারিতে, 6 জানুয়ারি। তাহলে দীর্ঘ 11 মাস পর কেন দখল? কারণ এই 11 মাসে তার প্রস্তুতি নিয়েছে, কাগজপত্র, কারণ এখানে তো এস আলম ছিল না, এখানে মানে মেজরিটি শেয়ার হোল্ডিং ছিল আমার, এবং আমি চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান। এখন তাহলে এই প্রতিষ্ঠানটাকে আপনি কিভাবে এরকম জবরদখল করে, দখল করে কাগজপত্র কিভাবে করবেন? তাহলে এই দীর্ঘ সময় তারা মানে নতুন করে কাগজ সৃজন করেছে, বিভিন্নভাবে কাগজপত্র করে আরজেসি দিয়ে এই সমস্ত করেছে, যেগুলো সবই ইললিগাল, বেআইনিভাবে। কিন্তু এই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা করতে পেরেছে, এইভাবে তারা অ্যাকচুয়ালি এই 25শে নভেম্বরে প্রতিষ্ঠানটি দখলে নেয়। তো এখানে মানে যে জিনিসটা হয়েছে, আপনাকে প্রচণ্ডভাবে চাপ দেওয়া হয়েছিল। আমার মনে আছে, আপনি যখন অসুস্থ হয়ে পড়েন কারাগারে, বারডেম হাসপাতালে আপনাকে তখন ট্রান্সফার করা হলো। সেখানে আপনি বলছিলেন যে তাকে চাপ দেওয়ার এক পর্যায়ে আপনি বলছিলেন যে আমার আঙুল কেটে ফেলো। শুনতে চাই একটু। হ্যাঁ, এরা অ্যাকচুয়ালি ধরেন আমাকে যখন রিমান্ডে নিয়েছিল, যেমন 2 বার করে রিমান্ডে, না বেসিক্যালি 3 বার, 3 টাইমস রিমান্ডে, তখন তারা আমাকে বলেছিল, অফার দিয়েছিল যে দেখেন সালাম সাহেব, আপনার নামে যে এই যে মামলাগুলো হচ্ছে, এগুলো কোনো কিছুই থাকবে না, আপনি আপনার শেয়ারগুলো দিয়ে দেন এস আলমকে। আচ্ছা, কারণ ওই বৈধতা নেওয়ার জন্য, মানে তারা তো ইললিগালি, এখন তাদেরকে বৈধতা করার জন্য মানে আমার শেয়ারগুলো দরকার। এই কারণে আমাকে এই যে পুলিশ বা গোয়েন্দা সংস্থার মাধ্যমে অফার দেওয়া হয়েছিল যে আপনি যদি আপনার শেয়ারগুলো দিয়ে দেন তাহলে আপনার মামলা থাকবে না, আপনি ইউ আর ফ্রি ম্যান। আমি কিছু না, প্রয়োজনে আপনি ওরা কাগজপত্র রেডি করে আনছিল, 107 অ্যান্ড অল দিস থিংস, যে সই করে আপনি তাহলে ইমিডিয়েট বের হয়ে যাবেন, সমস্ত কিছু আমাকে অফার দিয়েছিল।
তখন আমি এক পর্যায়ে বলছিলাম, দেখেন আপনি আমার আঙ্গুল কেটে নিয়ে যেতে পারেন, কিন্তু আমি কোনো সিঙ্গেল শেয়ার নট এ মানে নাথিং আই উইল নট সাইন। এটা হচ্ছে জি, সেটা না পারার কারণে আপনার উপরে বাড়তি কোনো চাপ তৈরি হয়েছিল কিনা? আমি তো কিছু খোঁজ রাখতাম, চেয়ারম্যান সাহেবও আমাকে কিন্তু বলছেন, সে কাহিনী আমরা পরে বলবো, যে ওরা একটা চেষ্টা ছিল যে আব্দুল সালাম সাহেবকে যখন পারা গেল না, তার ওয়াইফের উপরে একটা, আপনি কি ধরনের আরও কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন? হ্যাঁ, মুখোমুখি হতে হয়েছিল, কারণ আমার একটা ইনসিডেন্ট খুব বারবার মনে পড়ে। আমি যখন ইটিভির অফিস থেকে বের হলাম কাজ করে রাত 12:30টার দিকে, ঠিক আমার বাসার সামনে বেলি রোডের ওখানে আমার গাড়িটাকে আটকায় ধরলো সাদা পোশাকে, ধরে এনে তারা খুব জোর জবরদস্তি করলো যে না, দেয়ার ইজ সামথিং হিয়ার, সো উই হ্যাভ টু ফাইন্ড দিস আউট। প্রায় 1 ঘন্টা আমাকে আটকায় রাখছে আমার গাড়ি সহ। তখন তো চুপচাপ, রাত যেহেতু অত লোকজন ছিল না রাস্তায়, তো আমি দেখলাম পেছন থেকে কিছু তো নাই, কিছু করতেও পারবে না, কারণ দেয়ার ইজ নাথিং। সো ওরা কি করলো, পেছন থেকে অনেকবার, মানে 1 ঘন্টা জেরা করার পরে আমাকে, তখন আমি দেখলাম কেউ ইশারা দিল পেছন থেকে, একটা পাজেরোর মতো সাদা গাড়িতে, বললো ঠিক আছে ছেড়ে দাও। মানে 1 আওয়ার আমাকে আটকায় রাখছে যে না, এখানে কিছু আছে, উই হ্যাভ টু ফাইন্ড দিস। তো পাওয়ার তো কিছু নেই, আমি সাহস করে আমি বসেছিলাম যে দেখুক কি আছে। মানে দে আর ট্রাইং টু মানে কোপ মি আপ, যে আমাকে যদি কোনোভাবে আটকানো যায়, কারণ যেহেতু আমি বাইরে ছিলাম, আমি কাজ করছিলাম তার হয়ে, সো এটা তারা কোনোভাবে এটাকে আটকাতে চাচ্ছিল। তো ওইটা ইনশাল্লাহ হয় নাই, আল্লাহ তো আছেন অবশ্যই। সো এই জিনিসগুলো আমার অনেক ফেস করতে হয়েছে দ্যাট টাইম। যে আপনার ফিরে আসার গল্প আমরা শুনবো, তবে আরেকটি বিষয় আমার খুব জানার আগ্রহ। আমি তো ওই সময়টায় যখন আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আপনার সঙ্গে তো আমি আগে ছিলাম, ওই সময়টা একুশে টেলিভিশনে ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম। তো আপনার সাথে তো প্রথম দিনই আমার দেখা হয়েছে, গ্রেপ্তারের সকালেই খবর পেয়ে ডিবি অফিসে প্রথম সম্ভবত আমি আপনার সাথে দেখা করি। কিন্তু আপনাকে প্রচণ্ড মানসিকভাবে শক্ত মনে হচ্ছিল। একজন দোতলায়, ডিবি অফিসের দোতলায় একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের রুমে বসা ছিল, আপনার হাস্যজ্জ্বল ছিল। এই মানসিক শক্তি আপনি কোথায় পান, আমি একটু জানতে চাই। আসলে সত্যি কথা কি, ধরেন অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, অনেক মানুষ জানে না। ধরেন আমি 19 বছর বয়সে আমি জার্মান চলে যাই, সেখানে লেখাপড়া করি, সেখানেই কিন্তু আমি বিজনেস করি, সেখান থেকে এস্টাবলিশ। এখন জার্মানের ওই পরিবেশে, ওইখানে আপনি দেখবেন যে আপনি সেলফ মেড। আমি যা কিছু করেছি বাংলাদেশের থেকে না, সমস্ত কিছু কিন্তু জার্মান থেকে ইনকাম করে ইনভেস্টমেন্ট। আমি বাংলাদেশে আসছি 96 সালে, এই বিভিন্ন জায়গায় ওখান থেকে টাকা এনে, নট অন্যদের মতো টাকা পাচার করে, বাইরের থেকে টাকা এনে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি ইনভেস্ট করছি, বিভিন্ন বিজনেস এই যে এখানে গড়ে তুলেছি। তো সেখানে আমার একটা স্ট্রং মনোবল যেটা থাকে, কারণ আমার কোনো দুর্বলতা ছিল না, যার কারণে ধরেন আমি কোনো 2 নম্বরই ব্যবসাও কোনো দিন করি নাই, বা আছে না যেটা সচরাচর এখানে হয়, সেই দুর্বলতা না থাকার কারণে এই যে মানসিকভাবে স্ট্রেংথ, এবং ন্যাচারালি দীর্ঘকাল জার্মানে থাকার কারণে ওইখানকার পরিবেশ, বা ওইখানে আপনার 30 বছর উপরে আমি ছিলাম, তো সেখানে ধরে একটা মানসিকতা, অন্য একটা তৈরি হয়, যার জন্য এই যে দেখেন একুশে টেলিভিশন বস্তুনিষ্ঠ সাহসিকতার সাথে কেন সংবাদ বলেন বা অন্য ইনভেস্টিগেশন রিপোর্ট কেন করতে পারতো, বিকজ অফ এই যে স্ট্রেংথটা, আপনার এই যে মানসিক শক্তি এবং আপনার দুর্বলতা নাই, এবং এই কারণেই কিন্তু এই একুশে টেলিভিশন এরকম নিউজ এবং এই সমস্ত করতে পারত। আপনাদের দুজনের কাছে আরও অনেক কিছু শোনার আছে, আমরা শুনবো। দর্শক, 21-এর রাতে একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম 21-এর রাতের বিশেষ পর্ব নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল সালাম, চেয়ারম্যান অ্যান্ড সিইও 21 টেলিভিশন। আরও রয়েছেন তাজনবা মাহবুব সালাম, তিনি ভাইস চেয়ারম্যান এবং এমডি 21 টেলিভিশন। আমরা আপনার গল্পটা শুনছিলাম চেয়ারম্যান সাহেব, কিন্তু একটি বিষয় আমি জানতে চাই, যেখান থেকে আপনার ফিরে আসার গল্পটা আমরা শুরু করতে চাই। তো আপনি 5 তারিখ
5 আগস্ট 2024 সাল, তার আগের দিন আপনার সঙ্গে আমার কথা হয়েছে। Right. আপনি খুব কনফিডেন্ট ছিলেন যে ইট ইজ দ্য লাস্ট টাইম ফর শেখ হাসিনা, এবং ঠিকই 5 তারিখে আপনি ফিরে এলেন, আমাকে ফোন করলেন, হারুন এসছি, তুমি আসো। এই ফিরে আসার যে গল্পটা, ফিরে আসার যে অনুভূতিটা, সঙ্গে ভাইস চেয়ারম্যান ছিলেন, সেটি আপনাকে কতটা উদ্বেলিত করে? আপনাদের কর্মচারীরা আপনাকে কিভাবে রিসিভ করলো? আপনার ফিরে আসার প্রয়োজনীয়তা প্রথম কারা অনুভব করলো? ফিরে আসার এই যে 5 তারিখের ঘটনাটা আমি বলি, আমি জানতাম যে যেটা আমি আপনাকে আগেই বলেছি যে শেখ হাসিনার টাইম ইজ ওভার। 5 তারিখের ঘটনা হচ্ছে আমি বাসায় ছিলাম, টিভিতে ফলো করছিলাম। তা এর মধ্যে থেকে 21শে টেলিভিশন থেকে এইখানকার কর্মচারীবৃন্দ অনেক পুরনো যারা, তারা আমাকে ফোন করে। কারণ তখন 21শে টেলিভিশনের বাইরে আক্রমণ, এরা ভাঙচুর শুরু করছে। তখন এরা ফোন করে কাকে, স্যার আপনাকে আসতে হবে, এই টিভিটাকে বাঁচাতে হলে আপনাকে আসতে হবে। তখন এইখান থেকে 21শে টেলিভিশন থেকে লোক গিয়ে আমাকে নিয়ে আসে। আসার পর যখন সামনে কিন্তু লোক যারা ভাঙচুর করছিল তারা ছিল, তখন তারা আমাকে যখন দেখার পর তখন তাদের একটা কথা, ও আসল মালিক চলে আসছে, ওকে আমরা যাই। তারা কিন্তু চলে গেল, আর কোনো কিছু করে নাই। তা এইখানে আমাকে নিয়ে আসার ব্যাপারে ন্যাচারালি 21-এর কর্মীরাই, যারা 21কে ভালোবাসে এবং দেখছে যে 21কে রক্ষা করতে হবে, চেয়ারম্যান সাহেবের দরকার, এই জন্য তারা আমাকে নিয়ে আসছে। আপনি প্রায় 8 বছর ছিলেন না, প্রায় 8 বছর 21 টিভিতে। ওই সময়ে 21শে টেলিভিশন তার গ্রহণযোগ্যতার জায়গা থেকে যে জায়গায় গিয়েছিল, সেটা আপনি কিভাবে দেখেন? মানে সেটি কষ্ট দেয় আপনাকে এখন? ও ইয়েস, মানে প্রায় 9 বছর, যেটা আপনি বলছেন যে 21শে টেলিভিশন দখল করার পরে, মানে এর কোয়ালিটি এবং এর গ্রহণযোগ্যতা মানুষের, মানে এমন নিউজ থেকে, প্রোগ্রাম থেকে এত নিম্নমানের, মানে আমি যেখানে রেখে গিয়েছিলাম সেখান থেকে ডে বাই ডে, ধাপে ধাপে, মানে একদম নিম্ন, মানুষ কিন্তু আর 21শে টেলিভিশনকে দেখতো না, একটা দালাল টিভি হিসাবে চিহ্নিত করছে। এবং যারা আসছে 21শে টেলিভিশন যারা চালিয়েছে, লাইক তারাও দালাল, মানে যেমন মঞ্জুরুল আসার বুলবুল, আওয়ামী লীগের পিরিয়ডে একটা বড় দালাল বলে পরিচিত। আচ্ছা, তারপরে আসছে কে পীযূষ বন্দ্যোপাধ্যায়, সেও বেনিফিশিয়ারি এবং দালাল। তারা তো আপনি একটা জিনিস শুনেন, একটা দখল করা যায়, এটা চালাতে গেলে আপনার সেই অভিজ্ঞতা থাকতে হবে, মানে বানরের মতো গাড়ি দখল করলে চালাতে পারে না। হ্যাঁ, রাইট। তা সুতরাং এরা তো দখল করেছে, কিন্তু এদের তো সে চালানোর মতো যোগ্যতা নাই, যার ফলে টিভিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে 21 ইজ এ ব্র্যান্ড, মানুষের ভালোবাসা, মানুষের গ্রহণযোগ্যতা, সেটাকে তারা নষ্ট করে গেছে এই 9 বছর। জি, আপনি তো ওই একই দিনে আসলেন, আমরা ছিলাম, পরে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। তো আপনি তো 21শে টেলিভিশনে নিজে আগেও দেখেছেন, ওই যেদিন আসলেন, মানে যে ঘর আর পাওয়া যাবে না বলেই মনে করা হয়েছিল, সেই ঘরে চেয়ারম্যান সাহেবকে নিয়ে ফিরে এলেন। বলবেন সেই দিনটার কথা? সেই দিনটা আসলে অনেক স্মরণীয় আমাদের জন্য। মানে যেটা হয়েছে, 9 বছর তো আমরা এখান থেকে ডিপ্রাইভ ছিলাম, বাট একটা ফিলিং অলওয়েজ কাজ করতো, আই বিলিভ ইন মাই আল্লাহ, যে ইনশাল্লাহ যখন যেটা পাওয়া দরকার, যার জিনিস সে ইনশাল্লাহ ব্যাক পাবে সঠিক টাইমে। সো উই ওয়ার ওয়েটিং ফর দ্যাট টাইম অ্যাকচুয়ালি। যখন সেই মাহেন্দ্র ঘন্টা আসলো এবং 21শে টিভি থেকে সকল কর্মচারীরা এসে ওনাকে অ্যাপ্রোচ করলো যে স্যার আপনাকে যেতে হবে, সো উই ওয়েন্ট টুগেদার, যে ঠিক আছে, দিস ইজ দ্য টাইম, মেবি উই হ্যাভ টু গো অ্যান্ড টেক আওয়ার চ্যানেল ব্যাক। সো আমরা ওভাবে আসলাম। তো আসার পরে তো পুরো সমুদ্রের মতো মনে হলো, সকল কর্মচারীরা ওনাকে দেখে অভিভাবিত হয়ে গেছে একদম, মানে কিছু একটা পেয়ে গেছে, এরকম কিছু একটা। যাই হোক, আর দ্য থিং ইজ, হি ইজ দ্য হার্ট অফ দিস চ্যানেল, এটা মানতে হবে। সো ওনাকে পেয়ে সবাই অনেক উচ্ছ্বসিত ছিল, খুবই হ্যাপি মোডে। এবং আসলে যেটা হয়, ইটিভিকে উনি যেখানে রেখে গিয়েছিলেন, যেটা উনি বললেন,
অফকোর্স চ্যানেলটাকে একদম নিচে নামাতে নামাতে একদম দাবায় ফেলছিল, দ্যাট ইজ ট্রু। যেটা আমরা বিগত 1 বছর ধরে এটাকে সেই জায়গায় নিতে যে আমাদের রাত দিন কষ্ট করতে হচ্ছে, খাটতে হচ্ছে। সকল প্রোগ্রাম ওরা বন্ধ করে দিয়েছিল, আমাদের যত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ছিল, তো ওগুলো কিন্তু আমরা ক্রমান্বয়ে আবার চালু করতেছি ওয়ান বাই ওয়ান। যদি আপনি দেখতে থাকেন আমাদের মুক্ত খবর বলেন, দেশ জুড়ে, জনতার কথা, জনদুর্ভোগ, 21-এর চোখ, সব কিন্তু আমরা রিটার্ন এনেছি নতুন প্রোগ্রাম, নতুনভাবে, নতুন আঙ্গিকে আমরা এটাকে ব্যাক করেছি। সব বন্ধ ছিল এই 9 বছর। তো এগুলো তো সব কিছু বেসিক্যালি আব্দুল সালাম সাহেবেরই করা, তার ধারণা দিয়ে এই প্রোগ্রামগুলো লঞ্চ করা হয়েছিল তার টাইমে। সো এগুলো যখন বন্ধ হচ্ছিল উনি দেখে কষ্ট পাইত তখন। তো 9 বছর যে আমরা করলাম, সো ওই ঠিক থেকে 5ই অগস্ট যখন আমরা ব্যাক করলাম, এসে আমাদের চ্যানেলটাকে ফিরে পেলাম, দ্যাট ওয়াজ দি মেমোরেবল টাইম ফর আস, ফর বোথ অফ আস অ্যাকচুয়ালি। কারণ আমরা তো কষ্ট করেছি, দূরে ছিলাম, বাট দেখতে পাচ্ছিলাম না যে তিলে তিলে ওনার করা প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাচ্ছে। বাট উই কুডন্ট ডু এনিথিং দ্যাট টাইম, উই হ্যাড টু ওয়েট ফর আ পারফেক্ট টাইম ফর দিস। তো পারফেক্ট টাইমটা সেই 5ই অগস্ট 2024 and made a new chance for you all. একটা বিষয় চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমি জানতে চাই, আমি শুনবো আপনার সেই ভবিষ্যৎ স্বপ্নের কথা, কিন্তু জুলাই অভ্যুত্থান, এই তরুণদের যে অভ্যুত্থান, এটি তো সুযোগ এনে দিল, তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। কিন্তু আপনি তো মামলার শিকার হয়েছিলেন এবং আপনার বিরুদ্ধে মিথ্যে মামলা এখনো 4-5টা আমি যদ্দূর জানি ঝুলছে। তো এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল নতুন সম্ভাবনা নিয়ে, তো মামলা প্রত্যাহারের কথা উঠলো, অনেকের মামলা প্রত্যাহার হচ্ছে, আপনার মামলাগুলোর কি অবস্থা? আমার মামলা এখনো চলমান। আমার মনে হয় যে অগস্টে এই সরকার আসার পর সেপ্টেম্বরেই আমি আবেদন করেছিলাম এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের জন্য। সেটা প্রসেসে আছে, এখনো পর্যন্ত প্রত্যাহার হয় নাই। এখনো পর্যন্ত আমাকে প্রতি মাসে এই কোর্টে হাজিরা দিতে হয় এই পুরনো মামলার কারণে, সেগুলো এখনো নিষ্পত্তি হয় নাই। আমি আশা করতেছি যে সেগুলো অচিরেই নিষ্পত্তি হবে, কারণ এগুলো সবই মিথ্যা এবং বানোয়াট মামলা দেওয়া, এই তৎকালীন রিলেটেড, এই যে আমাকে অ্যারেস্ট করার সাথে যে সমস্ত সম্পর্ক, তার থেকে 2-1টা মামলা রিলিজ হয়েছে, যেমন রাষ্ট্রদ্রোহের মামলা, সেটা তো আপনি আদালতে ফাইট করেই আদালতে ফাইট করেই ওইখান থেকে রিলিজ হয়েছে। তা এখন এটা তো অনেকগুলো মামলা, সো একের পর একটা দুটা হয়েছে, আরোগুলো আছে, এবং আশা করি এটা খুব শিগগিরই ওখান থেকে রিলিজ হতে পারবো। তো এখন তো অন্তর্বর্তী সরকার, তো আপনি মুক্ত গণমাধ্যমের জন্য একজন সৈনিক, একজন যোদ্ধা, তো সেই পরিবেশ সৃষ্টি হচ্ছে বা হবে, আপনি এখন আপনার চ্যানেলকে নিয়ে কি স্বপ্ন দেখেন, কোন জায়গায় নিয়ে যেতে চান, দেশের প্রতি কি কন্ট্রিবিউশনটা আপনি করতে চান? আমি মনে করি যে গণমাধ্যম ইজ এ ফোর্থ পিলার, চতুর্থ স্তম্ভ। এই গণমাধ্যম যদি স্বাধীন থাকতো তাহলে কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনা এই এত বছর কন্টিনিউ করতে পারতো না, যদি স্বাধীন থাকতো। তাহলে এখন আমাদের গণমাধ্যমকে সর্বদা মুক্ত এবং স্বাধীন রাখতে হবে, সে যে সরকারই আসুক না কেন। সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যে এই সরকার, আমি বলবো এই সরকার, বর্তমান সরকার আমলে গণমাধ্যম কিন্তু সম্পূর্ণ স্বাধীন, তারা কিন্তু ইন্টারফেয়ার করছে না কোনো জায়গায়ই না। ধরেন আমি নিজে, আগে তো এই টেলিভিশনের টেলিফোন আসতো, আপনি নিজেও জানেন, বিভিন্ন জায়গাতে এটা চালানো যাবে না, ওইটা চালানো যাবে না, এটা করেন, রিকোয়েস্ট আসতো, এখন কিন্তু সেটা আসে না। তা সুতরাং আমি ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে, এবং এটা যেন আগামী যে সরকারই আসুক তারা যেন এটা কন্টিনিউ করে, কারণ তাদের যে ভুল ভ্রান্তি এইগুলো কিন্তু মিডিয়ায় তুলে ধরতে পারে। বা আপনি কোথায় বৈষম্য হচ্ছে, কি অন্যায় হচ্ছে, কোথায় ডিফারেন্স, কোথায় দুর্নীতি হচ্ছে, এই জিনিসগুলো যদি মিডিয়া স্বাধীনভাবে তুলে ধরতে পারে, তা আসলে এটা প্রত্যেকটা সরকারের পজিটিভভাবে নেওয়া উচিত আমি মনে করি। কারণ তাহলেই একমাত্র তারা রেকটিফাই হইতে পারবে এবং তারা সেই অনুসারে তাদের প্রোগ্রাম বা তাদের কর্ম ঠিক করতে পারবে।
তো সুতরাং মুক্ত গণমাধ্যম এবং স্বাধীন সাংবাদিকতা এটা জরুরি এবং এটাকে বজায় থাকতে হবে। কিন্তু আপনার একটা কথা ধরে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি বলছেন স্বাধীন গণমাধ্যমের পতন ঘটেছিল বা ছিল না গত সরকারের সময়, এখন পরিবেশ তৈরি হয়েছে। এটা কি শুধুমাত্র গণমাধ্যম বলবেন? সাংবাদিকদের কি কোনো দায় নাই? ও ইয়েস, মানে স্বাভাবিক। আপনার প্রতিষ্ঠানটা দিয়ে বলেন, এখানের কি যারা ওই সময় কাজ করেছে, আমি একটি সম্পর্ক করে নিলাম, তারা কি করেছে সেই অভিজ্ঞতাটা শুনতে চাই। আগে ওই প্রশ্নটার জবাব চাই যে সাংবাদিকদের কি কোনো দায় নাই? অবশ্যই সাংবাদিকদের দায় আছে। আপনারা দেখেন, এই যে আমরা দেখেছি কিভাবে তারা তেলবাজি করেছে, এই যে প্রধানমন্ত্রীকে ঘিরে শেখ হাসিনার, মানে এই যে তাকে সবসময় একটা ফিলিংস দেওয়া যে হ্যাঁ আপনি যা কিছু করছেন সব কিছু ঠিক আছে, সব কিছু, এই যে তেলবাজি, এই সমস্ত করেই কিন্তু আজকের মানে ওনার এই অবস্থা। এটা অবশ্যই সাংবাদিক, এবং আপনি দেখেন এই সাংবাদিক যারা তেলবাজি, দে আর অল বেনিফিটেড। তারা কেউ প্লট নিছে, তাদের ব্যাংক ব্যালেন্স দেখেন কত টাকা পাওয়া গেছে, অল দিস থিংস। তার মানে এটা সম্পূর্ণ মানে দূষিত হয়ে গেছিল চক্রটা। তা স্বাভাবিকভাবেই আচ্ছা, গণমাধ্যম আর সাংবাদিক ছাড়া কি গণমাধ্যম হয়? রিপোর্টার ছাড়া, বা আমি একটা স্টেশন এখানে তো কাজ করে। তো সুতরাং তারা যদি করাপ্ট হয়ে যায় তাহলে আপনার তো কিছু থাকে না। তো এখন তো নতুনভাবে শুরু করলেন, আপনি চেয়ারম্যান সাহেব আছেন, তার সঙ্গে আপনিও ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। এখন যে টিমটি গড়ে তুলছেন সাংবাদিকদের, আপনার স্টেশনেরই, তাদেরকে কিভাবে আপনি তৈরি করতে চান, বা তাদের ভিতরে কি দেখছেন আপনি? ওই রকম কি তেলবাজ দালাল হবে? আমার মনে হয় না আসলে, কারণ আমি এখন যাদের সাথে কাজ করছি, যাদেরকে আমরা রিক্রুট করলাম, এসে নিউ জেনারেশনের বেশি কাজ করা হচ্ছে, দে আর ডিফারেন্ট, দে আর স্ট্রেট ফরওয়ার্ড। তারা এরকম করবে বলে আমার মনে হয় না, এবং তারা তো আসলে আমাদের সাথে বড় হচ্ছে, বেসিক্যালি আমাদের আঙ্গিকেই তারা কাজ করছে। আমি এই পর্যন্ত দেখিনি তাদের মধ্যে এই ধরনের কোনো কিছু, এবং ইনশাল্লাহ আগামী তো এরকম কিছু দেখব। কিন্তু এটা শুরুতে করলে তো অনেক বেনিফিটেড হতে পারতেন চেয়ারম্যান সাহেব, কেন করলেন না? করেছেন, অবশ্যই করেছেন, বাট দ্যাট টাইম দ্য রেজিম ওয়াজ ডিফারেন্ট। এখন দেখছে যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা, এরপরে বাংলাদেশের মানুষগুলো একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে, এবং ওই তেলবাজি যে বিষয়টা স্যার বলছিলেন সেরকম কিছু এই মুহূর্তে কিন্তু নাই। আসলে এই জিনিসগুলা সৃষ্টি হয়েছিল ওই আমলে, যে স্বৈরাচার আমল যেটা বলছি আমরা, সেই আমলে এটা ক্রিয়েট করা হয়েছে যে না করলে ইউ কান্ট হ্যাভ এনিথিং, মানে একটা বাধ্যতামূলকভাবে যে সৃষ্টি করা, যেটা করতে হবে, তেলবাজি করতে হবে তার। সো এখন কিন্তু ওই জিনিসটা নাই, ফ্রিডম। আমরা কিন্তু গণমাধ্যমে এখন ফ্রিডমলি কাজ করতে পারছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ফর অল অফ আস অ্যাকচুয়ালি। আপনি তো মুক্ত খবর দেশ জুড়ে এই প্রোগ্রামগুলো আবার ফিরিয়ে আনছেন, সেটি কিরকম আবার সাড়া পাচ্ছেন? অনেকে মনে করে যে পুরনো প্রোগ্রাম ফিরিয়ে আনলে হয়তো বা মানুষ সাড়া দেবে না। আসলে কি মানুষের 21-এর সেই প্রোগ্রামগুলোর প্রতি সেই ক্লাসিক ভালোবাসাটা আছে? এখনও আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। এবং আপনি যদি মুক্ত খবরে আপনি যদি দেখে থাকেন, মানে আমার বাচ্চারা অলমোস্ট 60 বাচ্চারা এখানে কাজ করতেছে। তারা, তাদের প্যারেন্টসও এত মানে মানে কি বলবো, সাপোর্টিভ, তাদের পড়াশোনার পাশে এখানে কাজ করতে দিচ্ছে। এবং আমি বাইরে থেকে ভালো সাড়া পাচ্ছি যে না, মুক্ত খবর বা দেশ জুড়ে ইটস আ নিউ প্ল্যাটফর্ম, ইটস এভাবে করে তৈরি হচ্ছে। সো আমার মনে হয় যে আমরা যে আগের প্রোগ্রামগুলো ব্যাক করেছি, অডিয়েন্সরা অনেক হ্যাপি, এবং আমি ভালো ফিডব্যাক পেয়েছি আলহামদুলিল্লাহ ফর দিস। আজকে মানে গতকালকে 5 তারিখে জাতীয় জীবনে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, আপনাকে যদি বলি চেয়ারম্যান সাহেব। সেটি হচ্ছে যে একটা হলো জুলাই সনদ, একটা ঘোষণা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস স্পেসিফিক্যালি বলেছেন যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি নিতে বলেছেন। এই জায়গাটাতে আমি বলছি যে এখন গণমাধ্যমের রোলটা কি হবে, নাম্বার 1 আপনার কাছে জানতে চাই। সেকেন্ডলি, নতুন সরকারের কাছে প্রত্যাশা কি? আমি তো দেখছি সারা জীবনই আপনি মুক্ত গণমাধ্যম ছাড়া আর কিছু প্রত্যাশাই করেননি, জানতে চাই। আজকে ধরেন ইট ইজ পজিটিভ যে ডক্টর প্রফেসর ইউনূস ইলেকশন ডেট ঘোষণা করেছেন এবং জুলাই সনদ ঘোষিত হয়েছে। এটা আকাঙ্ক্ষিত ছিল এবং সেটা হয়েছে। এর জন্য এই সরকারকে ধন্যবাদ জানাই। এবং আমাদের অ্যাকচুয়ালি দেশের উন্নয়নের জন্য আমাদের এই যে গণতন্ত্রে
ফিরে যাওয়া প্রয়োজন, এবং যত তাড়াতাড়ি এটা হবে তত মঙ্গল দেশের জন্য। কারণ অর্থনৈতিক উন্নত ইনভেস্টমেন্ট হচ্ছে না, এই স্থবিরতা কাটায় ওঠার জন্য আপনার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার। এবং আশা করি ধরেন ইলেকশন হবে, এবং স্বতঃস্ফূর্তভাবে আমি বিশ্বাস করি যে ইলেকশন হবে এবং নতুন সরকার আসবে। এবং নতুন সরকার যেই আসুক, এই যে গণমাধ্যমের স্বাধীনতা যাতে থাকে এবং এই স্পিরিটটা যেন থাকে এবং মুক্ত সাংবাদিকতা, এর জন্য আমার ফাইট চলমান থাকবে। এর জন্য আমি ফাইট অতীতে করেছি, ভবিষ্যতেও করব, যাতে করে গণমাধ্যমের স্বাধীনতাটা থাকে। জি, সেই জায়গায় যদি আমরা বলি যে নির্বাচনকালীন কিন্তু গণমাধ্যমকে আমরা কিন্তু অনেক সময় পার্শিয়াল রোল প্লে করতে দেখি, সেক্ষেত্রে একুশে টেলিভিশনের কি ভূমিকা হবে? সামনে নির্বাচন, এখানে তো আমাদের যারা রয়েছেন রিপোর্ট করতে পারবে, সেখানে একুশে টেলিভিশন কিভাবে মুভ করবে? একুশে টেলিভিশন বরাবরই যেভাবে কাজ করে আসছিল সত্যের সাথে, যেটা স্যার বললেন যে আমরা সত্যের সাথে কাজ করেছি, মুক্তভাবে কাজ করেছি, নির্বাচনে যেটা আমাদের দেখানো দরকার উইল ডেফিনেটলি শো দ্যাট, যেটা আমাদেরকে দেখানো উচিত, জনগণকে বোঝানো উচিত, ওটা আমরা করবো ইনশাল্লাহ। এখানে কোনো নেগেটিভ বা পজিটিভ সেটা করছি না। একটি বিষয় চেয়ারম্যান সাহেবের কাছে আমি খুব ভালো করে জানতে চাই, সেটি হচ্ছে যে 15টি বছর আমি আবার সেখানেই ব্যাক করলাম, যে এইখানে স্বৈর শাসনের তো নানা উপাদান দেখা গেছে। আপনি 14 সালে ফার্স্ট দেখা গেল, আবার 18 সালে নিয়ে আসলো এবং রাতের ভোট হলো। এই রাতের ভোটের সময় এই স্টেশন তো আর আপনার হাতে নাই না, তখনকার মিডিয়ার রোল কেউ কি প্রমাণ পায়নি, কেউ কি দেখেনি? আমি নিজের কাছে বিস্মিত হয় কোন মিডিয়ার এই ভূমিকাটা কেন হয়েছিল। আমার মনে হয় যদি একুশে টেলিভিশন আমার হাতে থাকতো 18 সালে, তাহলে নিশ্চয়ই একুশে টেলিভিশন দেখাইতো কিভাবে রাতে ভোট হয়েছে। আমি বিশ্বাস করি সেটা। এখন ওই যে বললাম যে এই স্বৈর শাসন কন্টিনিউ করাটা, এর জন্য মিডিয়া দায়ী। এই যে ফোর্থ পিলার বা স্তম্ভ, মিডিয়া যদি সক্রিয় থাকতো তাহলে কিন্তু এই রাতের ভোট হতে পারতো না, এত কিছু হইতে পারতো না। কিন্তু মিডিয়ার কোনো রোল আমরা জানি কিভাবে মিডিয়া করছে। সুতরাং এই কারণে সবসময় এই গণমাধ্যম মিডিয়া এদের ফ্রিডম এবং মুক্ত থাকতে হবে। তাহলে কিন্তু আমরা এই যে যত বলি না কেন স্বৈরশাসন আবার হবে, নো, একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি মিডিয়াটাকে মুক্ত রাখতে হবে, বিচার বিভাগ স্বাধীন রাখতে হবে। ইনস্টিটিউশনগুলো যদি কাজ করে তাহলে কিন্তু স্বৈরশাসন হওয়ার কোনো সুযোগ নাই আমি মনে করি। তাহলে একুশে টেলি, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, একুশে টেলিভিশন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলতেন। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একুশে টেলিভিশন, আমি যেটা বারবার বলে আসছি, ইট ইজ এ প্ল্যাটফর্ম, গণমানুষের প্ল্যাটফর্ম, যেখানে অন্য জায়গায় কোনো কিছু বলার সুযোগ নাই বা আপনি স্পেস পাচ্ছেন না, সেটা হচ্ছে একুশে টেলিভিশন আপনি সেই স্পেস পাবেন। মানে না বলা কথা সেটা বলার সুযোগ একুশে টেলিভিশন সবসময় করে আসছে, করে যাবে। এবং একুশে টেলিভিশন জনগণের টেলিভিশন থাকবে এবং মুক্ত গণমাধ্যম বলেন, এবং আমরা জনগণের জন্য কথা বলি, জনগণের জন্য কাজ করি, এবং এই মটোতে থাকবে একুশে টেলিভিশন সর্বদা। আমি শুরুতেই বলেছিলাম যে তরুণদের এই যে 24 সালের 5ই আগস্ট তারা যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেটি আমাদের জীবনে যেরকম পরিবর্তন এসছে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, একুশে টেলিভিশনের জন্য সেই দিনটি একটি মহেন্দ্রক্ষণ। সেই তরুণদের প্রতি আপনার কোন জায়গা থেকে কোন ভালোবাসার বাণী দেবেন? তরুণদের প্রতি আমি সবসময় বায়াস আসলে, বিকজ তারা কিন্তু ভালো কাজ করে। তাদের যে আমি তো কাজ করছি অলরেডি জেন জিদের নিয়ে, হ্যাঁ, জেনারেশন জেড যাকে বলে, তাদের নিয়ে আমি অলরেডি কাজ করছি, এবং তাদেরকে প্রমোট করলে তারা হয় কি অনেক কাজ করতে ভালোবাসে, দে স্পিড আপ। সো তাদেরকে নিয়ে কাজ করলে এবং তারা যে সময়টা দেয়, তাদের যে জ্ঞান নলেজ আছে, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীতে অনেক ভালো কাজ করতে পারবো।
তাদেরকে যদি আমরা সাপোর্ট দিতে পারি, এবং একুশে টেলিভিশন সবসময় নতুনদের জন্য একটা নতুন প্ল্যাটফর্ম, এখানে শেখা যায়, শেখার একটা বিষয় কাজ করে সবসময়, শিক্ষা মানে প্রতিষ্ঠান, আসলে এটা টেলিভিশন মিডিয়া প্লাস প্রতিষ্ঠানও। সো আমরা কিন্তু শেখাচ্ছিও, যারা কিনা কাজ করছে এখানে এসে দেশ জুড়েতে যে মিডে যে কাজ করছে, দেন 18s 20s, তারা কিন্তু শিখতেছে। সো দ্যাটস দ্য প্ল্যাটফর্ম অফ একুশে টেলিভিশন। একদমই শেষে আপনার কাছ থেকে শুনতে চাই, আব্দুল সালাম সাহেব, চেয়ারম্যান এবং সিইও একুশে টেলিভিশন, সামনে তো সব ক্ষেত্রে তো আমরা নিশ্চিন্ত হতে পারিনি, আবার যদি বাধা আসে, আপনার তো অনেক আগেও এসেছিল, 2002 সালে ইটিভি বন্ধ করে দিয়েছিল, বাধা আসলে কি হবে? শোনেন, 21 মানে মাথা নত না করা। 21 হচ্ছে বাংলাদেশের, যদি আপনার টেলিভিশন ইন্ডাস্ট্রি দেখেন, কোনো টেলিভিশনে যে 21শে টেলিভিশনের ইতিহাস আছে, সংগ্রামের ইতিহাস আছে, বন্ধ করছে আবার চালু করছে, বন্ধ করছে আবার চালু করছে, দখল করে নিছে আবার মুক্ত হয়েছে, এই যে ধারাবাহিকতা, এটা তার মানে 21 কখনোই অন্যায়ের সাথে মাথা নত করে না। হতে পারে আবার দখল হইতে পারে, আবার আমি ফাইট করব সেটা মুক্ত করার জন্য। এই ফাইট চলবে অনন্ত, নিরন্তর নিরন্তর। শুনতে চাই তরুণদের প্রতি, যারা 24-এ একটি নতুন বাংলাদেশ দিয়েছে। আমি মনে করি যে এই যে তরুণরা, এটা একটা অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে একটা নতুন বাংলাদেশ গড়ার। এবং আমি এর মধ্যে অনেক মানে কষ্টের কথা আছে, দুঃখের কথা আমরা শুনি, কিন্তু তারপরেও আমি আস্থা রাখতে চাই তরুণদের উপরে, কারণ তরুণরাই, এই প্রজন্মই কিন্তু আগামীর ভবিষ্যৎ। সবাইকে দু একটা এই যে বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে অল ওভার, কারণ যেটা এই যে আপনার যে বিপ্লবটা হয়ে গেছে, ইট ইজ এ ইউনিক ওয়ান, মানে বাংলাদেশে একমাত্র, মানে এটা আনপ্যারালেল, অভাবনীয়। অভাবনীয়। সুতরাং আমাদেরকে এই স্পিরিটটা ধরে রাখতে হবে এবং এই যে নতুন বাংলাদেশ গড়তে হবে। এই আবার সেই পুরনো ধারায় আমরা ফিরে যেতে চাই না। আমি চাই না যে আমার ইটিভি আবার কেউ দখল করুক, স্বাভাবিক। এবং আজকে যে ইটিভিতে ফিরে আসতে পেরেছি, এর জন্য কিন্তু আই এম থ্যাঙ্কফুল টু এই তরুণদের, এই গণ বিপ্লবের যারা, এদের মাধ্যমে কিন্তু এটা হয়েছে। সুতরাং এর জন্য কিন্তু আমরা কিন্তু অনেক কাজ করি ওদের জন্য, এই তরুণদের জন্য কাজ করছি। এবং আমার বিশ্বাস যে তরুণদের উপর আস্থা রাখতে হবে। তাদের ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু তারাই কিন্তু ভবিষ্যৎ। এবং আমি মনে করি যে আমাদের যে তরুণ প্রজন্ম আছে, দে আর ট্যালেন্টেড, দে আর ভেরি গুড। এবং দু একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে তাদেরকে একটা ব্লেম বা করা উচিত না। তাদের উপর আস্থা রাখতে হবে, তারা ইনশাল্লাহ ভালো কিছু করবে। ধন্যবাদ আব্দুল সালাম, চেয়ারম্যান ও সিইও একুশে টেলিভিশন। আপনি আপনার স্বপ্নের সমান বড় থাকবেন, আমরা আশা করি আপনার একুশে টেলিভিশনকে নিয়ে স্বপ্নের সমান এগিয়ে যাবেন। ধন্যবাদ তাসনুভা মাহবুব সালাম, ভাইস চেয়ারম্যান এবং এমডি একুশে টেলিভিশন। আপনিও সেই স্বপ্নের সারথি, আপনাকেও আমরা দেখতে চাই সেই স্বপ্নের সমান আপনি বড় হবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, 21 রাতের বিশেষ পর্ব আজকে এখানেই শেষ। আমাদের সঙ্গেই থাকবেন। প্রতি রবি থেকে বৃহস্পতিবার 21 রাত 12টায় প্রচার হয়। ভালো থাকবেন সবাই।